মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। প্রণাম মহারাজ, আপনার শরীর গতিক ভালো আছে আশা করি। রানীদের সর্বাঙ্গীন কুশল তো? কি ব্যাপার কৈলাস, তুমি আমার সঙ্গে শত্রুতা করতে এসেছো? তোমাকেও আমি বন্দি করে চাপকাবো। সে চেষ্টা করে দেখুনি না। বিয়ের আয়োজন বন্ধ করো ঘোষজা, উকিল মোক্তার ডাকো। তোমাদের আমি কাঠ গড়ায় দাঁড় করাবই। পা চাটা কুকুর, বেল্লিক! তোর বাপ পিতামহ আমাদের বংশের নুন খায়নি? তুই নেমখারামের মতো এমন কথা বলতে পারলি? এ রাজমুকুট আমি নামিয়ে দেব ইংরেজের পায়ের কাছে। পুরা শেষ হয়ে যায় যাক। মহারাজ বীরচন্দ্র মাণিক্যের বিরোধী শিবিরের অন্যতম কৈলাস ফিরে এসেছে ত্রিপুরায়। সে নাকি মহারাজের বিয়ে বন্ধ করে তাকে জেল খাটাবে। তার কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন রাধারমণ। রাজার বিয়ে তুমি বন্ধ করবে? নিজের ক্ষমতার ওপর তোমার অত্যধিক আস্থা দেখছি। আলখাল্লার মধ্যে হাত ঢুকিয়ে ভেতরের জেব থেকে একটি লম্বা সাদা রঙের লেফাফা বের করলেন কৈলাস। এক চোখ টিপে বললেন, এর মধ্যে কি আছে আন্দাজ করতে পারো? বীরচন্দ্রের মৃত্যুবাণ। ত্রিপুরার সিংহাসনে বসার কোনো যোগ্যতাই যে ওর নেই, তার অকাট্য প্রমাণ আমার হাতে আছে। পেট মোটা রাজা বীরচন্দ্র মাণিক্যকে ছাদনাতলায় যেতে হবে না, তাকে আমি দাঁড় করাবো আদালতের আসামির কাঠ গড়ায়। রাধারমণ এক দৃষ্টে চেয়ে রইলেন লেফাফাটির দিকে, কোনো কথা বললেন না। ওহে ঘোষজা, তোমার এবার এখান থেকে পাট উঠল। নতুন রাজা নিশ্চয়ই তোমার মতন ঘর শত্রু বিভীষণকে রাখবেন না। তুমি জিনিসপত্র গোছগাছ শুরু করে দাও, আবার নতুন কি চাকরি খুঁজবে ভাবো। এখানে চাকরি গেলেও যে আমি খেতে পাবো না তা তো নয়। দুমুঠো ভাত আমার জুটে যাবেই। আপাতত আমার বেশ খিদে পেয়েছে। তোমারও খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে তো, নাকি তুমি আহারাদি সেরে এসেছো? খেয়ে আসবো কেন? কায়স্থের বাড়িতে এসে পাত পেরে বসলে ভালো মন্দ জুটে যাবেই, তা কি আমি জানি না? তোমার সেই পুরনো খানসা মাটি এখনো আছে? আহা, সে বড় ভালো রাঁধে। বসো, তোমার স্নানের জল দিতে বলি। ঘর থেকে বাইরে এসে রাধারমণ একটুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দ্রুত নিজের কক্ষে গিয়ে নিয়ে এলেন বড় তালা আর চাবি। বৈঠকখানার দরজাটি টেনে বন্ধ করে বেশ সশব্দে হুড়কোতে তালা লাগাতে লাগলেন। ও কি হে ঘোষজা, দরজা বন্ধ করছো কেন? তুমি একটু বিশ্রাম নাও, মাথাটা ঠান্ডা করো। তোমার বিশ্রামে যাতে কেউ ব্যাঘাত না ঘটায় সেই জন্য দরজা আটকে দিলাম। তারপর রাধারমণ বাইরের এক প্রহরীকে ডেকে বললেন, তুই এখানে পাহারায় থাক, ভিতরে এক বাবু আছে। যদি দরজা ভেঙে বেরুবার চেষ্টা করে মাথায় মারিস না, পায়ে মারবি জোরে। 2 পা খোড়া করে আটকে রাখবি, প্রাণে মারিস না যেন। ওদিকে কলকাতায় নিজের চেম্বারে বসে শশীভূষণের নারী পরীক্ষা করতে করতে মহেন্দ্রলাল ডাক্তার বললেন, যাও ত্রিপুরায় যাও। কোনো কমপ্লেন যদি না থাকে যাবে না কেন? না, তেমন কিছু নেই, তবে মাঝে মাঝে একটু মাথা ঝিমঝিম করে। রাত্রিরে নানা রকম দুঃস্বপ্ন দেখি, অবশ্য সেগুলো স্বপ্নই।
ঘুম ভেঙে যায়। শোনো হে, তোমার বয়সী পুরুষদের মাথা ঝিমঝিমুনি রোগ আর স্বপ্ন তাড়ানোর খাঁটি ওষুধ কি জানো? বিপূর্বক বহু ধাতু ঘং, বিশেষ রূপে কারোকে বহন করো, মানে বিবাহ করা। এমন কিছু ভাবনি? আগে না, এখন আমি ওর জন্য প্রস্তুত নই। তোমাদের ঈশ্বর নিরাকার হন আর যাই হন, নারী কিন্তু সাকার, পুরুষও সাকার। এই সাকারে সাকারে মিলন হচ্ছে প্রকৃতির নিয়ম, তাতেই আত্মার সুখ। ত্রিপুরায় যাচ্ছ যাও, কিন্তু বেশি দিন একা থেকো না। আপনি এই ছেলেটিকে একবার একটু দেখে দিন তো। ও সর্বক্ষণ খাই খাই করে, অস্বাভাবিক খিদে। জানেন, বাগানে গিয়ে তেঁতুল পাতা চিবিয়ে খায়। এরকম খিদেও মনে হয় কোনো অসুখ, তাই না? খিদে আবার অসুখ কি হে? খাদ্য পেলেই খিদে থাকে না। উঠতি বয়সের ছেলে এখন দুবেলা পেট পুড়ে খেলে তাগড়া জোয়ান হবে। তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন ভরতের দিকে। ভরত জড়সড় হয়ে গেল সেই দৃষ্টির সামনে। মহেন্দ্রলাল মাথা দোলাতে দোলাতে বললেন, রোগ নেই, কোনো রোগ নেই। খাবি, যত ইচ্ছে খাবি। বড় লোকের বাড়িতে থাকিস, খাবারের অভাব কি? মনে করে খেতে না দেয় চুরি করে খাবি। তেঁতুল পাতাও মন্দ কিছু না। কুল পণ্ডিতের ছাত্ররা ওই দিয়ে ভাত খেত। এই ছেলে, তুই লেখাপড়া করিস? ভরত মুখে কিছু না বলে শুধু ঘাড় নাড়ল। পড়, মন দিয়ে পড়বি। বিজ্ঞান পড়তে শেখ, বিজ্ঞান ছাড়া গতি নেই। তোর এই দাদাটি যদি ব্রাহ্মদের দলে ভেড়াতে চায়, সটকে পালিয়ে আসবি। নিজে ভালো মন্দ বিচার করবি, নিজেই নিজের ধর্ম তৈরি করে নিবি। তোকে একটা বীজ মন্ত্র দিয়ে দিচ্ছি, সেটা জপ করবি সব সময়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, এই মন্ত্র জপ করবি, পড়বি আর পেট পুড়ে খাবি। মহারাজ বীরচন্দ্রমাণিক্য ভোজন বিলাসী, কিন্তু পেটুক নন। খাদ্যের আস্বাদের ব্যাপারে তিনি খুঁতখুঁতে। তারপর বপুটি বেশ বড়সড় হলেও মাঝে মাঝেই তিনি আহার করেন নামমাত্র। কাজে বিভোর হয়ে থাকলে দু একবেলা তিনি কিছু মুখে দিতেই ভুলে যান। সাধারণত তিনি আহার গ্রহণ করেন নিজের কক্ষে বসে। তখন দু একজন পরিচারিকা ছাড়া অন্য লোকজনের উপস্থিতি পছন্দ করেন না তিনি। এক একদিন তিনি কোনো বিশেষ রানীর মহলে গিয়ে সেই রানীকে পরিবেশনের সুযোগ দিয়ে ধন্য করতে চান। সেদিন ধরে নেওয়া হয় যে মহারাজের পরিপাটি ভোজনের শখ হয়েছে। নির্দিষ্ট রানীটি ধন্য হবার বদলে অতি মাত্রায় উতলা হয়ে পড়েন, কারণ মহারাজের মতিগতি বোঝা যেন ভগবানেরও অসাধ্য। আজই যেমন রানী করেকানুর মহলে খেতে এসেছেন মহারাজ। শ্বেতপাথরের মেঝেতে একটি লাল পশমের আসন পাতা হয়েছে। স্বর্ণ থালা ঘিরে 18টি রূপোর বাটি সাজানো, জলপানের গেলাসটিও সোনার। একটু দূরে নীল শাড়ি পরা রানী করেনুকা হাঁটু গেড়ে জোড় হাতে এমনই নিথর হয়ে বসে আছেন যেন তাঁর নিঃশ্বাসও পড়ছে না। স্নানের পর তিনি সারা মুখে চন্দন চর্চা করছিলেন, এখন তা ঘামে মিশে যাচ্ছে। সীতার অগ্নি পরীক্ষার চেয়েও যেন কঠোরতর এক পরীক্ষার সম্মুখীন রানী করেনুকা। ঘি রঙের পট্টবস্ত্র পরিধান করে খড়ম খটখটিয়ে এসে হাজির হলেন বীরচন্দ্র। মুখ দেখলে মনে হয় তিনি বেশ খোশ মেজাজেই আছেন। আসনে বসবার আগে তিনি একবার অন্ন ব্যঞ্জনের পাত্রগুলি সাজাবার পরিপাট দেখে নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস রে করেনু? তুই কটা পদ রান্না করেছিস? করেনুকা মহারাজের পাটরানীদের অন্যতমা নয়। পুত্রের জননী হবার সৌভাগ্য তাঁর হয়নি। 2টি কন্যা তাঁর। করেনুকা কৃষাঙ্গী। অনেক নুনি মাখন খেয়েও তিনি মোটা হতে পারেননি।
মহারাজের পাশে তাকে যেন ঠিক মানায় না। ইদানিং স্বামী সন্দর্শন তাঁর ভাগ্যে খুব কমই ঘটে। গত 6 মাসের মধ্যে মহারাজ একবারও তাঁর খোঁজ নেননি। হঠাৎ আজ অন্য রানীদের ছেড়ে মহারাজ কেন তাঁর মহলেই অন্ন গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন, এটা ভেবে ভেবেই তিনি সারা হয়ে যাচ্ছেন। মহারাজের প্রশ্নের উত্তরে করেনুকা কম্পিত কণ্ঠে বললেন, সবই আমি রেঁধেছি প্রভু। দেখি তোর হাতের গুণ। মহারাজ এবার জোড়াসনে বসলেন। প্রথমে একটুক্ষণ চক্ষু বুজে তিনি ইষ্ট দেবতার নাম স্মরণ করলেন। তারপর গেলাস থেকে 1 গুন্ডুস জল নিয়ে ছোঁয়ালেন মুখে। এই রীতি তিনি ব্রাহ্মণদের কাছ থেকে শিখেছেন, কিন্তু ব্রাহ্মণরা এই সময় যে মন্ত্র পাঠ করে সেটা তাঁর মনে নেই। থালায় জুঁই ফুলের মতন ভাত। মহারাজ প্রথমে একটু ভাত ভাঙলেন, তাতে কোনো ব্যঞ্জন মাখার আগে এক একটি থেকে একটু একটু তুলে চেখে দেখতে লাগলেন। বাটির পর বাটি ঠেলে সরিয়ে দিতে লাগলেন একপাশে। অর্থাৎ সেই সব ব্যঞ্জন তাঁর পছন্দ হয়নি। কোনোটি ঠেলে সরাবার আগে বললেন, মন্দ না। আবার হয়তো একটি ব্যঞ্জন দুবার মুখে দিয়ে বললেন, এটা কি রে? চিতল মাছের মুইঠা। অন্য কয়েকজন রানী আড়াল থেকে উঁকি মারছিলেন। কৌতূহল চেপে রাখতে না পেরে তাঁরা ক্রমশ সামনে চলে এলেন। মহারাজ মুখ তুলে দেখলেন তাঁদের, আপত্তি জানালেন না। চিতল মাছের মুইঠা ওটা হয়েছে বটে এক প্রকার, কিন্তু বড় রানী ভানুমতি এটা যা রান্না করত তার সঙ্গে তুলনাই হয় না। সেই স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। তোরা কি বলিস, ঠিক না? অন্য রানীরা তো করেনুকার হেনস্তা দেখতেই এসেছেন। তাঁরা সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে বললেন, বড় দিদির হাতের রান্না অমৃত অমৃত। অন্য একটি তরকারি আঙুলের ডগায় তুলে মহারাজ জিজ্ঞেস করলেন, এটা কি রে? রসুন বাটা দিয়ে বেগুন। মহারাজ ভালো মন্দ মন্তব্য না করে রানীদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে বললেন, এই তুই এটা খা। মহারাজের আদেশ শুনেও সেই রানী এগোলো না, বরং সারা শরীর মুছড়ে বলল, না আমি খাবো না, আমি খেতে পারবো না। অন্য রানীরা থুতনিতে আঙুল দিয়ে গভীর বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন, সে কি রে সুদক্ষিণা, স্বয়ং মহারাজ আদেশ করেছেন, তুই তবুও খাবি না? মহারাজের প্রসাদ, খা খা। সবাই জানে সুদক্ষিণা রসুনের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। একবার ভুল করে কোনো রসুন মিশ্রিত তরকারি সে মুখে দিয়ে ফেলে বমি করে ফেলেছিল। অন্য রানীরা সুদক্ষিণাকে জোর করে খাওয়াতে গেলে সে ছুটে পালালো সবার হাত ছাড়িয়ে। বীরচন্দ্র হা হা করে হাসতে লাগলেন। বীরচন্দ্র যেসব বাটি উচ্ছিষ্ট করে সরিয়ে দিচ্ছেন তার জায়গায় আসছে অন্য বাটি। সব বাটি একসঙ্গে সাজানো হয়নি। অন্তত 32 ব্যঞ্জনের কমে মহারাজকে সেবা করার কথা চিন্তাই করা যায় না। তিনি রুই মাছের ঝাল বাদ দিয়ে পুঁটি মাছের টক খাচ্ছেন। ঝিঙের তরকারিতে কুমড়োর টুকরো দেখে নাক মুচকোচ্ছেন। সবকটি পদ চাকবার পর বললেন, এঁচোড় রাঁধিসনি করেনু? এখন কাঁঠাল গাছগুলো একেবারে নুয়ে আছে, এই তো সময়। ভালো করে গরম মশলা দিয়ে রাঁধলে মাংসের মতন। বাঙালিরা কি সাধে এঁচোড়কে গাছ পাঠা বলে? করেনুকার মুখখানি বিবর্ণ হয়ে গেল। তাঁর এত স্বাদ, এত শ্রম, সব ব্যর্থ। মহারাজ যেটা নিজের মুখে চাইছেন সেটাই নেই। তিনি জানবেনই বা কি করে? মহারাজ তো তাঁর আঙিনায় আগে কখনো খেতে আসেননি। অন্য রানীরা ঠোঁট টিপে হাসছে। বীরচন্দ্র বাঁ হাত বাড়িয়ে করেনুকার মাথায় হাত রেখে বললেন, যা, তুই পাশ করে গেলি। আমি তোর হাতের রান্না খেয়ে তৃপ্ত হয়েছি। এঁচোড় আমি দুচক্ষে দেখতে পারি না। কাঁঠালের নাম শুনলে আমার গা জ্বলে। আর আমার রাজ্যেই কিনা এত কাঁঠাল ফলে। ভাগ্যিস বুদ্ধি করে ওটা বাদ দিয়েছিস। এরপর এঁটো হাতেই আরো কিছুক্ষণ বসে থেকে রানীদের সঙ্গে কৌতুক করতে লাগলেন বীরচন্দ্র। একজন তামাক সেজে এনে তাঁকে গড়গড়ার নলটি ধরিয়ে দিল। ওদিকে বীরচন্দ্রের সচিব রাধারমণ ঘোষ এর মধ্যে একবার খোঁজ করতে এলেন। বাইরে থেকেই যখন শুনলেন যে মহারাজ আজ এক রানীর মহলে আহার করতে গেছেন, তখন বুঝলেন
অন্তত ঘণ্টা দুয়েকের মধ্যে দেখা পাবার আশা নেই। রাধারমণ নিজের বাড়িতেও ফিরলেন না। শশীভূষণের বাড়ির দরজা খুলিয়ে সেখানে স্নানাহার সেরে নিলেন। এদিকে অন্য রানীদের বিদায় করে করেনুকার কক্ষে একখেলি পান মুখে দিয়ে পালঙ্কে শুয়ে বিশ্রাম করতে লাগলেন বীরচন্দ্র। করেনুকা পদসেবা করতে লাগলেন। বাহ, তোর হাত দুটি তো বেশ নরম। পাটকাঠির মতো চেহারা হলে কি হয়, তোর হাতের গুণ আছে। তোর কটি ছেলে মেয়েরে করেনু? আগে প্রভু, আপনার দয়ায় আমার দুটি কন্যা, পুত্র সৌভাগ্য হয়নি। বীরচন্দ্র কয়েক মুহূর্তে ঊর্ধ্ব নেত্রে চিন্তা করলেন। এতগুলি ছেলে মেয়ের সকলের নামধাম যদি মনে রাখতে হয়, তাহলে তিনি রাজকার্যে মন দেবেন কি করে? রানীদের নামগুলি যে মনে রেখেছেন তাই যথেষ্ট। কন্যা দুটিকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে পরিচারিকাদের মহলে। বীরচন্দ্র শিশুদের কোলাহল পছন্দ করেন না। করেনুকার দুই কন্যা কখনো তাদের পিতার কোলে বসে আদর খায়নি। দূর থেকে কয়েকবার দেখেছে মাত্র। তাদের নাম জানতে চাইলেন না বীরচন্দ্র, শুধু জিজ্ঞেস করলেন, তাদের বয়স কত? কন্যা দুটির বয়স 8 আর 7 বছর। বিবাহের পর বীরচন্দ্র যখন ঘন ঘন করেনুকার সঙ্গে এক শয্যায় রাত্রিবাস করতেন, তখন পিঠোপিঠে ওই দুই বোনের জন্ম। এরপর মহারাজার আরও 2 রানী এসেছে। করেনুকা আড়ালে চলে গেছেন। তাহলে তো বড়টির এবার বিয়ের ব্যবস্থা করতে হয়। বলতে বলতেই বীরচন্দ্রের চোখ বুজে এলো। নাসিকা গর্জন শুরু হয়ে গেল। করেনুকা তবু একই জায়গায় বসে স্বামীর পা টিপে দিতে লাগলেন। প্রত্যাশায় তার বক্ষ উদ্বেল। আজ আকস্মিকভাবে তাকে দয়া করেছেন দেবতা। করেনুকা কিছুই খাননি। সারা শরীর এমনি টান টান হয়ে আছে যে আজ কোনো খাদ্যই তার গলা দিয়ে নামবে না। বেশিক্ষণ ঘুমোলেন না বীরচন্দ্র। ঘণ্টাখানেকের মধ্যেই উঠে বসে হাই তুললেন 2 বার। খোলা মুখের কাছে টুসকে মেরে বললেন, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। বেশ বিশ্রাম হয়েছে। তোর ঘরটি তো বেশ ভালো রে করেনু, যথেষ্ট আলো হাওয়া বয়। ঘরখানা খুব প্রশস্ত। পাশে আরো 2টি ছোট ঘর আছে, তাই না? পালঙ্ক থেকে নেমে সারা ঘরটিতে চোখ বুলিয়ে অন্য 2টি কক্ষের দরজা খুলে উঁকি মেরে এখানকার একটি জানলা খুলে বাইরের মেঘলা আকাশ দেখলেন তিনি। তার মুখ প্রসন্নতায় ভরা। তিনি করেনুকাকে ডাকলেন, আয়, কাছে আয়। তার প্রশস্ত বক্ষে করেনুকার ক্ষীণ শরীরটি যেন মিলিয়ে গেল। করেনুকা থরথর করে কাঁপছেন। এত সুখ কি সহ্য করা যায়? বহুদিন মহারাজ তাকে স্মরণ করেননি। তিনি ধরেই নিয়েছিলেন যে তিনি উপেক্ষিতাদের দলে পড়ে গেছেন। পুত্রহীনা রানীদের কদর থাকে না বেশি দিন। অন্য কয়েকজন রানীর মতন প্রাসাদ ষড়যন্ত্রে যোগ দেবার ক্ষমতাও তার নেই। তার পিতৃকুলও শক্তিশালী নয়। আলিঙ্গনাবদ্ধ করেনুকাকে বীরচন্দ্র বললেন, ভারী লক্ষ্মী মেয়ে তুই। তোর সেবা যত্নে আমি মুগ্ধ হয়েছি। যেমন সুন্দর তোর হাতের রান্না, তেমনই তৃপ্তি পেলাম আজ তোর এখানে ঘুমিয়ে। এবারে আনন্দের চোটে কেঁদেই ফেললেন করেনুকা। তার পিঠে সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে বীরচন্দ্র বললেন, এবার আমি তোর কাছে একটা কিছু চাইব, তুই দিবি? করেনুকার অশ্রুসিক্ত 2 চোখে ফুটে উঠল দারুণ বিস্ময়। এ কি কথা বলছেন তার পতিদেবতা? তার মতন এক অভাগিনীর কাছে মহারাজ বীরচন্দ্র কি চাইতে পারেন? করেনুকা কি দিতে পারেন? সবকিছুই তো মহারাজের। এ কি বলছেন প্রভু? আপনি চাইলে আমি এই মুহূর্তে আমার প্রাণ দিয়ে দিতে পারি। আরে না না, প্রাণ টান দিতে হবে না। আমি যা চাইছি তা অতি সামান্য।
করেনুকাকে আলিঙ্গন মুক্ত করে দুহাত দিয়ে তাকে খানিকটা দূরে সরিয়ে দিতে দিতে বীরচন্দ্র বললেন, তুই শুনেছিস নিশ্চয়ই আমি আরেকটি বিয়ে করছি। তোদের বড় দিদির শেষ সাধের জন্য মনমোহিনীকে বিয়ে করতেই হচ্ছে বাধ্য হয়ে। বিয়ের পর মনোর জন্য তো একটা পৃথক মহল দরকার। এই রাজপুরীতে আর স্থান সংকুলান হয় না। ভানুমতির ঘরখানা তার স্মৃতি বিজড়িত। এত শীঘ্র সেখানে মনকে থাকতে দেওয়া কি উচিত হয়? তুই বল। করেনুকা বিস্ফারিত চোখে চেয়ে রইলেন। এই আকস্মিক প্রসঙ্গ বদলের হেতু তিনি এখনো বুঝতে পারছেন না। সেই জন্যই বলছিলাম, তোর এই মহলটা ছেড়ে দিবি। তোর জন্য বিরজা অন্য ঘর ঠিক করে দেবে, তোর কোনো অসুবিধা হবে না। নতুন রানীর জন্য একটা নতুন মহল না হলে যে তার বাপের বাড়ির লোকেরা নিন্দে করবে। এরপর আর কিছুক্ষণ কোনো কথা না বলে করেনুকার দিকে চেয়ে রইলেন বীরচন্দ্র। তিনি যেন বুঝিয়ে দিতে চান তিনি কত উদার, কত মহান। তিনি এই রাজ্যের অধীশ্বর। তিনি মুখের কথা না খসিয়ে শুধু ইঙ্গিতে কোনো ইচ্ছা প্রকাশ করলেও সঙ্গে সঙ্গে তা পালিত হবে। যে কোনো রানীকে তিনি পাঠাতে পারেন নির্বাসনে। করেনুকার এই মহলটি তার প্রয়োজন। তিনি কি কর্মচারীদের সাহায্যে করেনুকাকে পরিচারিকা মহলে ঠেলে দিতে পারতেন না? তার বদলে তিনি একটি হাড় জিরজিরে রমণীর জন্য এতখানি সময় ব্যয় করেছেন, তাকে সেবা যত্নের সুযোগ দিয়েছেন, আদর দিয়ে কথা বলেছেন, তার কাছে প্রার্থীর মতন হাত পেতেছেন। তার কোনো পূর্বপুরুষ এই ব্যবহার দেখলে হতবাক হয়ে যেতেন নিশ্চিত। একজন রাজার কাছে এরা আর কতখানি মহানুভবতা আশা করে? করেনুকার অবিশ্বাস ও আতঙ্কমাখা মুখ তার পছন্দ হল না। উত্তরের অপেক্ষা না করে দরজার দিকে যেতে যেতে বীরচন্দ্র বললেন, তোর সব জিনিসপত্র গুছিয়ে কাল সকালেই এই ঘরটর খালি করে দিবি। এই মহলটা অন্যভাবে সাজানো হবে। রাধারমণ আবার যখন বীরচন্দ্রের খোঁজ করতে গেলেন, তখন শুনলেন যে মহারাজ দরবারে বসেছেন। ঠিক যে রাজকার্যের জন্যই মহারাজকে নিয়মিত দরবারে বসতে হয় তা নয়। বীরচন্দ্র খুব বেশি আড়ম্বর বা রীতিনীতি মানেন না। তিনি দরবারের মন্ত্রী বা সেরেস্তাদারদের বাড়িতেও যখন তখন চলে যান। কখনো বা উদ্যানে বসে গল্প গুজবের ভঙ্গিতে সরকারি আইনের আলোচনা সেরে নেন। ইংরেজ সরকারের কোনো প্রতিনিধি এলে অবশ্য রাজসভার জাঁকজমক দেখাতেই হয়। এছাড়া মাঝে মাঝে বিকেলের দিকে তাঁর দরবারে বসে রাজা সাজার ইচ্ছে জাগে। কয়েকজন গায়ক বাজনাদার, কবি চাটুকার তাঁর পোষ্য। তিনি রাজসভায় বসে তাদের সঙ্গে রহস্য পরিহাস করেন। রাধারমণ দরবারে এসে দেখলেন মহারাজ বীরচন্দ্র মাথায় মুকুট পরে সিংহাসনে বসে আছেন। বহু প্রাচীন এই সিংহাসনটির ৮ কোণে ১৬টি সিংহের মূর্তি আছে। এই সিংহাসনে বসার অধিকার নিয়ে কম রক্তক্ষয় হয়নি। এই মুহূর্তে যে সিংহাসনটি আবার টলমল করছে তা বীরচন্দ্র জানেন না। কবি মদন মিত্তির মুখে মুখে পদ্য বানিয়ে বলছে, মহারাজও তার উত্তর দিচ্ছেন। আসর বেশ জমে উঠেছে। ধুরন্ধর পঞ্চানন্দ মহারাজকে তোষামত করে বাহবা দিচ্ছে বারবার। সম্প্রতি সে শ্যামাদাসীকে উপঢৌকন হিসেবে পেয়েছে মহারাজের কাছ থেকে। আগে যে রমণীটিকে সে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিত, সেই রমণীটি ফিরে গেছে কলকাতায়। একটুক্ষণ অপেক্ষা করার পর রাধারমণ মহারাজের কাজ ঘেঁষে কিছু বলতে যেতেই মহারাজ হাত তুলে বললেন, এখন কাজের কথা থাক। আহা ঘোষমশাই, আপনি বড় বেরসিক। এমন কোকিলের গানের মতন কাব্য তরঙ্গ বইছে, এর মধ্যে কি কাকের কা 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 ডাকের মতন কাজের কথা মানায়? আপনিও একটু শুনুন না। কাজটা অতি জরুরি, কাব্য পরে হবে। এরপর তিনি মহারাজের কানের কাছে গোপনে একটি বার্তা শোনালেন। শুনতে শুনতে বীরচন্দ্রের ভুরু উত্তোলিত হল। তিনি দাঁত দিয়ে অধর কামড়ে ধরলেন। জ্বলন্ত হল চোখ। সবেগে উঠে দাঁড়িয়ে বললেন, চল তো,
চল গিয়ে এক্ষুনি দেখি। বীরচন্দ্র হনহনিয়ে হেঁটে চললেন রাধারমণের বাড়ির দিকে। রাধারমণ ছাড়া অন্য কাউকে সঙ্গে আসতে নিষেধ করা হলো। বৈঠকখানার দরজার তালা বন্ধই আছে, বাইরে রয়েছে বন্দুকধারী প্রহরী। তালা খোলার পর দেখা গেল তক্তপোষের ওপর প্রায় একই ভঙ্গিতে বসে আছেন কৈলাস সিংহ। এর মধ্যে অনেকগুলি চুরুট শেষ করেছেন, সারা ঘরে ছাই ছড়ানো। এখনো তার মুখে একটা অর্ধেক জ্বলন্ত চুরুট। প্রথমে রাধারমণের দিকে তাকিয়ে তিনি সহাস্য কণ্ঠে বললেন, বাহ বাহ ঘোষজা, তোমার আতিথেয়তার নমুনাটি চমৎকার। অতিথিদের না খাইয়ে বন্দি করে রাখাই বুঝি এই রাজ্যের রেওয়াজ হয়েছে। তারপর চুরুটটা মুখ থেকে সরিয়ে তক্তপোষ থেকে নেমে এসে বীরচন্দ্রের সামনে হাঁটু গেড়ে বসে তার পা দুটি স্পর্শ করলেন। তারপর বিনীতভাবে বললেন, প্রণাম মহারাজ। আপনার শরীর গতিক ভালো আছে আশা করি। রানীদের সর্বাঙ্গীন কুশল তো? রাজকুমারেরা? কি ব্যাপার কৈলাস, তুমি আবার আমার রাজ্যে এসেছো যে? সোজা হয়ে দাঁড়িয়ে একটু পিছিয়ে গিয়ে কৈলাসচন্দ্র বিস্ময়ের ভঙ্গি করে বললেন, এ রাজ্যটা আপাতত আপনার বটে, কিন্তু এখানে কেউ স্বাধীনভাবে আসা যাওয়া করতে পারবে না এমন কোনো নিয়মের কথা তো শুনিনি। তুমি আমার সঙ্গে শত্রুতা করতে এসেছো? আমার শত্রুদেরও আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দেব? আপনার শত্রুতা করব কেন? আমি ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। আপনি ন্যায়নিষ্ঠ প্রজাপালক, আপনি নিশ্চিত আমার দাবির সত্যতা বুঝবেন। স্বর্গগত রাজা ঈশান চন্দ্রের নাবালক পুত্রের ওছি হয়ে আপনি এই কবৎসর রাজ্য চালিয়েছেন। এখন নবদ্বীপ চন্দ্র সাবালক হয়েছেন। এখন তাকে সিংহাসনের অধিকার দেওয়া ন্যায় সঙ্গত কিনা তা আপনিই বিচার করুন। বীরচন্দ্র ক্রোধে অস্থির হয়ে চিৎকার করে উঠলেন, কিসের অধিকার? যে সে রাজা হতে পারে, রাজা হবার যোগ্যতা লাগে না? এই যে এতগুলো বছর আমি রাজ্য চালালাম, এখানে কত রকম সমস্যা, কত জাতপাত, কতগুলো উপজাতি, সব দিক আমি সামলেছি। আমার আমলে কেউ বিদ্রোহ করেনি। ঘোষমশাই, তুমিই বলো ঠিক কিনা? যে কেউ রাজা হয়ে বসলেই কি সামলাতে পারবে? নবদ্বীপকে সিংহাসনে বসার সুযোগ দিলে তবে তো সে যোগ্যতার প্রমাণ দিতে পারবে। তার আগে দেবে কি করে? তাছাড়া যোগ্যতার বিচারে ভূভারতে কে কবে রাজা বাদশাহ হয়েছে? সবাই তো সিংহাসনে বসে পিতৃপরিচয় কিংবা রক্তের জোরে। নবা হারামজাদাটা কোথায়? সে তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনার দাদার ছেলে, পরলোকগত মহারাজের একমাত্র পুত্র। তাকে তো আপনি হারামজাদা বলতেই পারেন। নবদ্বীপ আর তার মাকে আপনি কারারুদ্ধ করে রেখেছিলেন। তারা সেখান থেকে পালিয়ে গিয়ে কোথায় এখন আশ্রয় নিয়ে আছে সে তথ্য আপনাকে আমি জানিয়ে দেব। আমাকে কি এতটাই মূর্খ মনে করেন আপনি? তোমাকেও আমি বন্দি করে চাপকাবো, তাহলে তুমি ঠিকই মুখ খুলবে। সে চেষ্টা করে দেখুনই না কি হয়। তলোয়ারের এক কোপে তোমার মুন্ডু উড়িয়ে দেব, তোমার লাশ পুঁতে দেব জঙ্গলের মধ্যে। কেউ কোনোদিনও আর তোমার সন্ধান পাবে না। এ কি মগের মুল্লুক নাকি? তাছাড়া আমাকে নিতান্ত হিজি পেজি ভাববেন না। আমি তত্ত্ববোধিনীর লোক, সব জানিয়ে শুনিয়ে এসেছি। 2-1 দিনের মধ্যে আমি না ফিরলেই আমার খোঁজ পড়বে, তখন কান টানলেই মাথা আসবে। বীরচন্দ্র চোখ কুঁচকে রাধারমণের দিকে তাকালেন। আসলে তিনি জানতে চান তত্ত্ববোধিনীটা আবার কি বস্তু। তত্ত্ববোধিনী ব্রাহ্মদের একটি নামকরা পত্রিকা। ঠাকুরবাড়ির দেবেন্দ্রবাবু তার মালিক। কলকাতার গণ্যমান্য ব্যক্তিরা সবাই পত্রিকাটি পড়ে। কৈলাস সে পত্রিকার একজন কর্মী। তাছাড়া আমি এখানে মির্জা মোহাম্মদের বাড়িতে অতিথি। তার ভাই ঢাকা শহরে পুলিশের একজন কর্তা। ওরাও সব জানেন আমার গলা কাটলে ইংরেজ ফৌজ চলে আসবে। আহা, ওটা কথার কথা। মহারাজ উত্তেজনার বশে বলে ফেলেছেন। আসলে মহারাজ কারুকে কখনো কঠিন শাস্তি দেন না। কিন্তু কৈলাস, তুমি আমাদের বৃথা ভয় দেখাচ্ছ। আগেই তো সব মামলা মোকদ্দমার নিষ্পত্তি হয়ে গেছে। মহারাজ বীরচন্দ্রের দাবি স্বীকৃত হয়েছে।
ইংরেজ সরকার বাহাদুর মহারাজের কাছ থেকে নজরানা নিয়েছেন। আবার নতুন কোনো ফ্যাকড়া বার করলেও তারা মানবেন কেন? কৈলাসচন্দ্র মহারাজের সঙ্গে কথা বলার সময় একবারও গলা চড়াননি, বিনীত ভঙ্গিটি রেখেছিলেন। এবার রাধারমণের দিকে ফিরে গর্জে উঠে বললেন, নজরানা দিলে সত্যটা মিছে হয়ে যাবে। পরলোকগত মহারাজের আপন ঔরসজাত সন্তান থাকতেও রাজা হবে এক, রাজা হবে অন্য একজন। বিয়ের আয়োজন বন্ধ করো ঘোষজা, উকিল মোক্তার ডাকো, তোমাদের আমি কাঠ গড়ায় দাঁড় করাবই। বীরচন্দ্র প্রথম থেকেই ক্রোধে ফুঁসছিলেন, এর মধ্যে আবার তার বুক ভরে গেল অভিমানে। তাকে কেউ বুঝল না। এই দুর্বল ত্রিপুরা রাজ্যটিকে তিনি নিজের পায়ে দাঁড় করিয়েছেন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রজাতির উপর অত্যাচার করেন না, তারা কর ফাঁকি দিলে তিনি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেন না। তার পাইক বরকন্দাজরা কোনো স্ত্রীলোকের উপর অত্যাচার করলে কঠিন শাস্তি পায়। কেউ তাকে এজন্য মর্যাদা দেবে না। একটা অপদার্থ দুর্বল ছোকরা তাঁর বদলে সিংহাসনে বসবে। মনোমোহিনীকে বিবাহ করবার জন্য তিনি শরীর মনে প্রস্তুত হয়ে আছেন। তার ঠিক আগেই এই উৎপাত। এখানে অনেকেই যেন এই বিবাহটা পুরোপুরি পছন্দ করছে না। কেন? তিনি আরেকটি বিবাহ করতে চাইলে কার কি ক্ষতি? রাজা হয়ে তিনি এই একটা সামান্য স্বাদও মেটাতে পারবেন না। অন্য রাজাদের মতো তিনি কি 2-3টি হারিম বানিয়েছেন? মনোমোহিনীকে বিয়ে করলে তার বৈধ রানীর সংখ্যা হবে মাত্র 8 জন। এই বংশেরই এক রাজা প্রতি মাসে একটি করে বিবাহ করতেন। নিজেকে প্রাণপণে সংযত করে তিনি কৈলাসচন্দ্রকে জিজ্ঞেস করলেন, তুমি আমার সম্পর্কে আরো কি জানো বলতে যাচ্ছিলে? বলতে বলতে থেমে গেলে। কৈলাসচন্দ্র মহারাজের দিকে না ফিরে রাধারমণের দিকেই তীব্র চোখে তাকিয়ে রইলেন। আলখাল্লার ভেতর থেকে সাদা রঙের লেফাপাটি বার করে দোলাতে দোলাতে বললেন, তোমরা ভাবছো আমি ধাপ্পা দিতে এসেছি? মোক্ষম একটা অস্ত্র এসেছে আমাদের হাতে, নতুন প্রমাণ। শোনো, শুনে নাও, রাজা বীরচন্দ্র এক জারজ সন্তান। তার জন্মের সময় তার মা ছিলেন কুমারী। এটা উনি নিজে না জানতে পারেন, কিন্তু দলিল আছে। সিংহাসনে বসার হক নেই ওর। একথা শুনেও বীরচন্দ্র বিচলিত হলেন না। তিনি শান্তভাবে বললেন, এটা কোনো নতুন প্রমাণ নয়, এ কথা আমি জানি। আমার জন্মের পর আমার মাকে বিয়ে করেছিলেন মহারাজ কৃষ্ণকিশোর মাণিক্য। ত্রিপুরার আইনে এই বিবাহ অসিদ্ধ নয়। পূর্বজাত পুত্র বাবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। আমার সবকিছুই বৈধ। বৈধ কি না তা আদালতেই প্রমাণিত হবে। আপনার অন্য 2 বড় ভাইদের নামে জারজ অপবাদ দিয়েই তাদের সিংহাসন থেকে বঞ্চিত করেছিলেন, মনে নেই? চক্রধ্বজ নীলকৃষ্ণরাজ সর্বশান্ত, গুরু বিপিন বিহারীকে আপনি জেলের মধ্যে দগ্ধে মেরেছেন। এই মুহূর্তে বীরচন্দ্রের ক্রোধের অগ্নি ও অভিমানের বাষ্প মিশে গিয়ে আগ্নেয়গিরির লাভার মতন বিস্ফোরিত হল। তিনি কৈলাসের দিকে মুষ্টি তুলে বললেন, পা চাটা কুকুর, বেল্লিক! তোর বাপ পিতামহ আমাদের বংশের নুন খায়নি? তুই নেমখারামের মতো এমন কথা বলতে পারলি? আমার বাপ আপনার বংশের নুন খেয়েছে তা ঠিক, কিন্তু আপনার নুন কেউ খায়নি। সেই জন্যই তো আমি এই বংশের প্রকৃত উত্তরাধিকারীর প্রতি আনুগত্য দেখাচ্ছি। রাধারমণ ওদের দুজনের মাঝখানে চলে এসে কৈলাসচন্দ্রের কাঁধে হাত রেখে বললেন, কৈলাস, তুমি নিশ্চয়ই শুধু আমাদের ভয় দেখাতে আসোনি, তোমার অন্য উদ্দেশ্য আছে। কত চাও? ঘুষ জানি, ঘুষ তঞ্চকতা ফেরেববাজিতে দেশ ছেয়ে গেছে, গোল্লায় গেছে সব নৈতিকতা। তোমরাও এসবের মধ্যে ডুবে আছো। তাই সব মানুষকেই তোমাদের মতন ভাবো। তুমি যে এই কথাটা বললে, সেজন্য তোমাকেও ছাড়বো না। এই মামলায় জড়িয়ে তোমাকে দিয়েও জেলের ঘানি ঘোরাবো। ছি, ঘুষের ছি! একটা কথা জেনে রেখো, ঘুষের লোভ দেখিয়ে ব্রাহ্মদের বশ করা যায় না। ব্রাহ্মরা সত্যের পূজারী, তারা লোভ বিলাসিতা মাৎসর্যের অনেক ঊর্ধ্বে।
সগর্বে মাথা তুলে দরজার দিকে এগিয়ে গেলেন কৈলাসচন্দ্র। বীরচন্দ্রের কাঁধ দুটি ঝুলে পড়েছে, তিনি আর কথা খুঁজে পাচ্ছেন না। রাধারমণ এবার আক্রমণোদ্যত সিংহের মতন শরীর ঝাড়া দিলেন। কৈলাস এতক্ষণ ধমকের সুরে কথা বলেছে, তিনি যথাযোগ্য উত্তর দিতে পারেননি, কিন্তু কৈলাসচন্দ্রকে এইভাবে জয়ীর মতন চলে যেতে দেওয়া যায় না। তিনি হেঁকে বললেন, ওহে নব্য ব্রাহ্ম কৈলাস, তুমি আমার আরেকটি কথা শুনে যাও। তুমি খুব বারফটটাই করলে, কিন্তু বেশ কিছু ব্রাহ্মের মহত্বের মুখোশের আড়ালে আমি তাদের লোভী, স্বার্থপর, ঈর্ষাপরায়ণ মুখ দেখেছি। ঘোমটার আড়ালে খ্যামটাও কম দেখিনি। আমি ঘুষের প্রস্তাব করিনি তোমার কাছে। আমি জানতে চেয়েছিলাম কুমার নবদ্বীপচন্দ্রকে কত ক্ষতিপূরণ দিলে তোমরা খুশি হবে। যদি তা কানে তুলতে না চাও তাহলে যাও, মামলা করো। ঘোষ বংশের পুরুষরা কখনো মামলা মোকদ্দমায় ভয় পায় না। কত মামলা তুমি করতে পারো দেখব। তোমাদের কত মুরদ আছে তাও বোঝা যাবে। কত টাকা আছে ওই নবদ্বীপের? আমরা বছরের পর বছর মামলা টানব, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাব, দরকার হলে তারপরেও যাব লন্ডনের প্রিভি কাউন্সিলে। সেখানে যেতে পারবে ওই ছোকরা নবদ্বীপ? তাকে আমরা পথের ভিখিরি করে ছাড়ব। ত্রিপুরার ঠাকুর লোকেরা কেউ ওই নিঃসম্বল কুমারের হয়ে সাক্ষী দিতে যাবে না। মামলার ভয় দেখাচ্ছ আমাদের? মহারাজ বীরচন্দ্র তার সচিবের সতেজ উক্তিতে ভরসা পেয়ে গম্ভীরভাবে বললেন, আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োজনে রাজপ্রাসাদ পর্যন্ত বিক্রি করে দিয়ে মামলা লড়ব, শেষ পর্যন্ত যাব। তারপরেও যদি দৈবাৎ বিচার বিভ্রাটের রায় আমাদের বিরুদ্ধে যায়, তাহলেও রাজমুকুট নবদ্বীপ পাবে না। এ রাজমুকুট আমি নামিয়ে দেব ইংরেজের পায়ের কাছে। ত্রিপুরা শেষ হয়ে যায় যাক। এই প্রথম একটা জোর ধাক্কা খেলেন কৈলাসচন্দ্র। অবিশ্বাসে অস্পষ্ট হয়ে গেল তার মুখ। আর্তকণ্ঠে বললেন, সে কি মহারাজ, ত্রিপুরার স্বাধীনতা আপনি ইংরেজদের কাছে বিকিয়ে দেবেন? আমরা এখন স্বাধীন বলে কত গর্ব করি, কত সুপ্রাচীন এই বংশের ধারা। আমি চলে গেলে ত্রিপুরার স্বাধীনতা এমনিতেই যাবে। ইংরেজরা জাল গুটিয়ে আনছে, আমি তাদের এতদিন ঠেকিয়ে রেখেছি। কুকি বিদ্রোহের ছুতোয় একবার ইংরেজ ফৌজ এই রাজ্যে ঢুকে পড়েছিল। আবার যদি কেউ কুকিদের উস্কানি দেয়, তারা ফুঁসে উঠলে চতুর্দিকে রক্ত গঙ্গা বইবে। তা সামলাতে পারবে ওই মূর্খ ভীরু নবদ্বীপ? রাজ্যে অরাজকতা, প্রজার সর্বনাশের চেয়ে ইংরেজ শাসনও ভালো। ত্রিপুরার স্বাধীনতা যদি যায় তাহলে তোমরাই তার জন্য দায়ী হবে কৈলাস। মহারাজকে সরাবার চেষ্টা করে তোমরা নিজেরাও সর্বশান্ত হবে। ত্রিপুরা রাজ্য ধ্বংস হয়ে যাবে। না 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 না, ত্রিপুরার স্বাধীনতা নষ্ট হোক তা আমি কোনো ক্রমেই চাই না। যে কোনোভাবেই হোক এই রাজ্যের স্বাধীনতা রক্ষা করতেই হবে। তাহলে শোনো, অযথা মামলা টামলার মধ্যে যেও না, মাথা ঠান্ডা করো। তুমি বরাবরই রকচটা। মহারাজের অনুমতি না নিয়েই বলছি, তোমার ওই নবদ্বীপচন্দ্রের জন্য আমরা মাসিক 500 টাকার বৃত্তির ব্যবস্থা করে দেব। তাই নিয়েই তাকে খুশি থাকতে বলো। 500 টাকা? দরজার কাছ থেকে ফিরে এসে তক্তপোষের উপর ধপাস করে বসে পড়লেন কৈলাসচন্দ্র। এরপর আর তর্ক কিংবা হুমকি নয়, আলোচনা এগুলো সম্পূর্ণ ভিন্ন পথে। শেষ পর্যন্ত মনোমোহিনীর সঙ্গে বীরচন্দ্রের বিবাহ সুসম্পন্ন হল নির্বিঘ্নে। আড়ম্বরের আতিশয্য নেই, সেই রাতেই ফুলশয্যা। করেনুকার মহলটিতে নতুন আসবাব ও পালঙ্ক এসেছে। ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে সব দেওয়াল। ঘরের চার কোণে 4টে উজ্জ্বল লণ্ঠন। মহারানী ভানুমতির অলঙ্কারে সেজে লাল মসলিনের শাড়ি পরে পালঙ্কের বাজু ধরে দাঁড়িয়ে আছে মনোমোহিনী। তার দোকানের হীরের দুল হতে ঠিকরে পড়ছে আলো। নববধূ সুলভ লজ্জা নেই তার মুখে, দু চোখে শুধু কৌতূহল।
মধ্যরাত্রে বীরচন্দ্র প্রবেশ করলেন সেই কক্ষে। গায়ের সিল্কের জামাটি ভিজে গেছে ঘামে, মুখে ক্লান্তির চিহ্ন। সারাদিন অনেক ধকল গেছে। বিবাহের অনুষ্ঠান ছাড়াও হঠাৎ সন্ধেবেলা ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট এসে উপস্থিত। পরস্পর কাটাকুটি করেছেন কূটনৈতিক চাল। এতক্ষণ পর পাওয়া গেছে বিশ্রামের সময়। নিছক একটি কিশোরীর প্রতি তাঁর লোভ জাগেনি। তিনি আকৃষ্ট হয়েছিলেন এই বিশেষ দুরন্ত কিশোরীটির প্রতি। সেই জন্যই মনোমোহিনীকে বিবাহের জন্য এত ব্যস্ত হয়েছিলেন। ভেতরে এসে থমকে দাঁড়িয়ে তিনি নববধূর রূপ দর্শন করতে লাগলেন। হঠাৎ তাঁর দৃষ্টি বিভ্রম হল। পালঙ্কের ওধারে এই কিশোরীটিকে, এ যে ভানুমতি। ঠিক এই বয়সেই ভানুমতি এসেছিল বাসরসজ্জায়। এই অলঙ্কারগুলি ছিল তার অঙ্গে। সেই বয়সের ভানুমতির সঙ্গে মনোমোহিনীর মুখের যে আশ্চর্য মিল, তা বীরচন্দ্র এই প্রথম প্রত্যক্ষ করলেন। অভিমান ভরে ভানুমতি প্রাণ ত্যাগ করেছিল, আবার সেই কি তবে ফিরে এলো এই রাতে? না না, তা কি করে সম্ভব? অথচ বীরচন্দ্র মনোমোহিনীর বদলে স্পষ্ট দেখেছেন তার কৈশোরের খুনসুটির সঙ্গিনীকে। চোখ দেখছে এক, অথচ মন জানে সে নেই। সে তো সত্যিই নেই। অবসন্নভাবে পালঙ্কে ঠেস দিয়ে মহারাজ অস্ফুট স্বরে বলতে লাগলেন, দেবী, তুমি তো স্বর্গপুরে, জানি না কো কত দূরে, কোন অন্তরাল দেশে করিতেছ বাস। বসিতে কি পারে তথা মানবের আশালতা। মনোমোহিনী এগিয়ে এসে প্রথমে কথাগুলো বোঝার চেষ্টা করল, কিন্তু পারল না। তখন বিস্মিতভাবে জিজ্ঞেস করল, কি বলছেন প্রভু? বুঝতে পারছি না। বীরচন্দ্র দুহাতে মুখ চাপা দিয়ে অঝর ঝরে কেঁদে ফেললেন। এই নতুন বিবাহের রাতে তিনি সত্যিকারের শোকে অভিভূত হলেন তাঁর প্রথম রানীর জন্য। এত বাধা কাটিয়ে অবশেষে বীরচন্দ্র মনোমোহিনীর বিয়েটা হয়েই গেল। তবে ফুলশয্যার রাতে কেন তাঁদের মধ্যে এসে দাঁড়ালেন বীরচন্দ্রের শৈশবের খেলার সাথী, তার প্রথম রানী মৃতা ভানুমতি? তিনি কি এই দাম্পত্যের মধ্যে চিরকাল এক অশরীরী তৃতীয়জন হয়ে থেকে যাবেন? ওদিকে কলকাতাতেই বা কি ঘটে যাচ্ছে? ভরত, নরেন, শশীভূষণ, রবি, কি ঘটবে তাদের জীবনে? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রাধারমণ সৌনক সান্যাল, কৈলাস বিকি দাস, মহারাজ ইন্দ্রনীল ভাদুরী, মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, শশীভূষণ রূপান দাশগুপ্ত, করেনুকা দেবশ্রী মুখার্জি, মনোমোহিনী প্রিয়াঙ্কা দাস। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।